আপনারা সেইটাকে আমরা অসংখ্যবার আমাদের হাসপাতালে যেতে যাচ্ছে, পোস্ট অপারেটিভ অ্যাডিশন ইত্যাদি ইত্যাদি নানা কারণে, এবং আজও যে লাঠি নিয়ে আপনি যেতে হয়, এটা কিন্তু সেই আন্দোলনের সেই গুলিবিদ্ধ হওয়ারই একটি প্রতিক্রিয়া। তো আমি নার্সিং এর যে স্বরূপ দেখেছি, নার্সিং এর যে মহিমান্বিত রূপ দেখেছি দেশে, আমি হৃদয় দিয়ে সেটা অনুভব করি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছি, আমি থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছি, এমন ভারতে চিকিৎসা করিয়েছি। কি অসাধারণ অকৃত্রিম ভালোবাসায় আমি তাদের সেবা পেয়েছি, এটা ভাষায় প্রকাশ। এশিয়াতে আপনি এখানে আলোচনা করছিলেন, এশিয়াতে নার্সিং এর যে মর্যাদা, এখানে চাইতে অনেক উপরের মর্যাদা হচ্ছে ইউরোপ আমেরিকা। কিন্তু আমি থাইল্যান্ডে যেভাবে দেখেছি যে একটা রুগীকে বয়স অনেক হয়তো ছোট, কিন্তু সে যখন সেবা করছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নততর সেবাটা হচ্ছে মায়ের সেবা, মা তার সন্তানের প্রতি সেবা। কিন্তু একটা নার্স যখন দায়িত্ব পালন করছে, যেন মায়ের সেবা নিয়েই দায়িত্ব পালন করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি শুধু সেবাই নয়, আমি একটা বিষয়ে হাসপাতালে ভর্তি হলাম, তারপর কিছুটা যখন সুস্থ বোধ করলাম, কিন্তু ওদের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের আগে আমাকে বের হতে দিলই না। ওরা যখন নিজেরা কনভিন্স হলো যে আমি পরিপূর্ণ সুস্থ হয়েছি, তখন তারা আমাকে ছাড় দিল। ডাক্তারের কিন্তু এরপর আর কোনো দায়িত্ব ছিল না, আমাকে চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ওষুধগুলো দিয়ে নার্সের পাঠিয়েছিল। নার্স হচ্ছে এত ক্ষমতাশালী যে আমার পরিপূর্ণ সুস্থতা না দেখা পর্যন্ত সেই সেটা ছাড়। আমাদের দেশ আর দেশের যে পার্থক্য বলছিলাম, সত্যিকার বলতে দ্বিধা নেই, সামাজিকভাবে নার্সদের পেশাকে এখনো কিন্তু অবমূল্যায়ন করে। আমি আরেকটু কথাই বলবো যে একটু হেয় করা নার্স, কিন্তু তাদের যে কাজের যে দিকটা, তাদের যে মহানুভবতার যে দিকটা, সেটা কখনোই উল্লেখ করা হয়, সেটাকে কখনোই আমরা আমাদের সঞ্চয় দেখে তাদের যে সামাজিক মর্যাদা, এরাও কিন্তু নার্সিং এর উপর গ্র্যাজুয়েশন আছে, নার্সিং এর উপর মাস্টার ডিগ্রি আছে, তো সেগুলো তারা করছে। তারপরেও কিন্তু কেন জানি একটা বৈষম্য ক্রমাগত ভাবে আমরা বাংলাদেশ না, এশিয়ার মধ্যে সীমিত। আমি যেহেতু চিকিৎসা করেছি, সেখানেও দেখেছি যে হয়তো আমাদের চাইতে কিছু ইমপ্রুভ, কিন্তু সেই রকম মর্যাদার আসনে তারা আসন গ্রহণ করতে পারে, সেটা একটা বড় দিক। সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি, যতটুকু দেখি, যে যারা চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বড় অবদান রাখে ডাক্তারদের পরে, এবং যারা ডাক্তারদের ব্যবস্থাপনা অনুযায়ী রোগীকে সুস্থ করার একটা সিংহভাগ দায়িত্ব যাদের, তারা অনেক দিক থেকেই বঞ্চিত। আমি আজকে একটা পত্রিকায় পড়ছিলাম যে 14 গ্রামে হেলথ কমপ্লেক্সে 30 জন নার্সের দরকার, সেখানে অর্ধেকের নার্স, 30 জনের মতো অর্ধেকের নার্স, এবং যারা আছে তারা আবাসনের কোনো ব্যবস্থা করে, অর্থাৎ তাদের যে বেতন, সে বেতনও তো উল্লেখযোগ্য না, সে বেতন থেকে তাকে বাইরে বাসা ভাড়া দিতে হয়, এবং সে বাসা ভাড়া নিয়ে ওই বেতন থেকে সে বাসা ভাড়া দিতে হয়। তো 90% সারা বাংলাদেশে 90% নার্সদের আবাসনের কোনো ব্যবস্থা নাই তার ক্যাম্পাসের মধ্যে। সারা হেলথ কমপ্লেক্স হোক অথবা জেলা লেভেলের হাসপাতাল হোক, তাদের সেই ব্যবস্থাটা করা সম্পূর্ণরূপে তারা আবাসনের সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু নার্সদের আবাসন ব্যবস্থা সর্বাগ্রে নিশ্চিত করা উচিত। এই কারণেই তাদের তো সার্বক্ষণিক কাজ, 3 শিফটে কাজ করতে হয়, সেইটা স্ট্রিক্টলি তো মেনটেন হয় না। কখনো দেখা গেছে যে 12 ঘন্টাও কাজ করতে হয়েছে, কারণ আরেকজন হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে বা কিছু হয়ে পড়েছে, তাকে হয়তো 2 শিফট কাজ করতে হয়েছে। এবং কত জরুরি উইদিন দি ক্যাম্পাস তার আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে, হয়তো পিজি বা 2-1 জায়গায় আপনার হতে পারে,
কি বলে যে হয়তো কিছু আলোচনার ব্যবস্থা আছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা পর্যায়ে তো সেটি তো নেই। সেটা না থাকার কারণে আজকে মানে অনেক ক্ষেত্রেই মানুষ মানে উন্নত চিকিৎসা বঞ্চিত হচ্ছে। আমাদের যেমন খুব ভালো ডাক্তার দরকার, সিনসিয়ার ডাক্তার দরকার, আধুনিক ডাক্তার দরকার, তেমনি আমাদের নার্সদের গুণগত উন্নতির জন্য যে লজিস্টিক সাপোর্ট এবং রাষ্ট্রের যে সাপোর্ট যেটা দরকার সেটা রাখতে সেটা অব্যাহত থাকবে। এই যে আমরা মেট্রো রেল দেখছি, এই যে আমরা ফ্লাইওভার দেখছি, তাহলে যে জিনিসটা সাধারণ মানুষকে উপকার দেবে সেই জিনিসে উন্নত হয়, সেই দিকটা উন্নত। সেখানে তো কোনো উন্নতির আমরা কোনো লক্ষ্য দেখলাম না। এত কথা, এত বাগাড়ম্ব 15 বছর ধরে শুনলাম, এই করছি সেই করছি, এত মেগা প্রজেক্ট। এই মেগা প্রজেক্টের জায়গায় এটা আমরা চিবিয়ে কি খাবো নাকি? এই মানে উড়ান সেতু, ফ্লাইওভার, যেখানে মানুষের হিউম্যান ইন্ডেক্সে হিউম্যান ইন্ডেক্সের যে সূচক ইন্ডেক্সে যদি নিচের দিকে থাকে হিউম্যান ডেভেলপমেন্টটা, মানুষের উন্নয়নটা, তাহলে কিসের উন্নয়ন? যে দেশের মানুষ তার প্রয়োজনীয় খাবারটা কিনতে পারবে না তার বেতন থেকে, তার সন্তানদের স্কুলে বেতনটা নিশ্চিত করতে পারবে না, বই কলম খাতা কিনতে পারবে না তার বেতন থেকে, তাহলে উন্নয়নটা কিসের? কয়েকটা মানুষ কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচার করবে। এটা বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন দেখলাম, শুধু ব্যাংক খাত থেকে 5 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, শুধু ব্যাংক খাত। এবং 3 লাখ টাকা একেবারে সরাসরি পাচার, আর 2.5 লাখ টাকা, 5.5 লক্ষ কোটি টাকা, আর 2.5 লক্ষ কোটি টাকা সেটা নানাভাবে চালিয়ে করা হয়েছে। এটা একটা বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট। এটা কোনো রাজনৈতিক কোনো বাগাড়ম্বর কথা নয়, সেখানকার রিপোর্ট। এই মানে 15 বছর 16 বছরে শেখ হাসিনার আমলে এই কাজটি করা হচ্ছে। এই সমস্ত এই যে মেগা প্রজেক্টের নামে এই কাজগুলো করা হচ্ছে, অর্থাৎ মেগা প্রজেক্টের নামে টাকা পাচার। এর যদি 10% এই যে টাকা পাচার হয়েছে, এই যে টাকা জালিয়াতি হয়েছে, সব সুদ্ধা 5.5 লক্ষ কোটি টাকা, এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো, অনেকটাই আমাদের মানে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার মধ্যে তার যেতে পারত। এবং যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না, সেটা তো উন্নত দেশ হতে পারে না, যতই আপনি উড়ান সেতু দেখান, যতই মেট্রো রেল দেখান। আজকে ব্যাংকগুলোর ধ্বংসের পথে একেবারে আপনার থেরাপি ঋণের যে মাত্রা এমন বেড়েছে চিন্তা করা যায়, এবং ঋণ বিতরণের যে সক্ষমতা সেটা একেবারেই কমে গেছে, এবং ঋণের যে প্রবৃদ্ধি সেটা নেই বললেই। যারা লুটপাট করে দেশটাকে এই ধরনের শূন্য গহ্বর বানিয়েছে, অসীম শূন্যতার মধ্যে ব্যাংকগুলোকে নিয়ে গেছে, তারা যখন উন্নয়নের কথা বলে মানুষকে বিভ্রান্ত আলোচনা করতে, অথচ শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং আরো যেগুলো জরুরি খাতের উন্নয়ন দরকার ছিল সেগুলোকে তারা পরিষ্কার। যার কারণে আপনারা দেখেছেন যে করোনার সময় পর্যন্ত তারা জালিয়াতি করেছে, করোনার সরঞ্জাম কেনাকাটা। সে ভ্যাকসিন করেছে, দরবেশ সাহেব এখন জেলখানায় আছে, নিজের লোকদেরকে সেই দায়িত্ব দিয়ে সেই কাজ করতে, প্রয়োজনীয় কিট এবং অন্যান্য যে জিনিসগুলো দরকার ছিল সেখানে জালিয়াতি করেছেন তারা। এবং তখন আপনার সমস্ত পদ্ধতি একটা লুটেরা, একটা পাচারকারী, একটা গণবিরোধী সরকার ক্ষমতায় থাকলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনার নানা পদক্ষেপের মধ্যে
জরুরিভাবেই তো এই পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে এই সমস্ত সেক্টরে। এবারও জানি না সামনের ইয়ে কিভাবে, মানে বাজেটে কিভাবে নিয়ে আসবেন, সংস্কারের নানা কথা বলা হচ্ছে, এবং স্বাস্থ্য খাতের ব্যাপারে স্বাস্থ্য খাত উন্নত করার জন্য বাজেটে যে বরাদ্দ রাখা দরকার সেটা কতটুকু বরাদ্দ হবে আমরা জানি না, সেই পরিস্থিতি কোথায় যাবে, কিন্তু সেটার যদি কিছু আলামত আমরা আগে থেকে দেখতে পারতাম, আমরা যদি দেখতাম নার্সিং সেবায় যারা রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় প্রোটেকশনটা দরকার, মানুষের সেবার জন্য তাদের আবশ্যক, তাদের বেতন, এবং এখনো বাংলাদেশে প্রায় 2 লক্ষের মতো নার্স, প্রায় 2 লক্ষের মতো, 2 লক্ষের মতো নার্স, অথচ অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি হচ্ছে এই সার্ভিস। অন্য সব কিছুর বাইরে এই সার্ভিসটা কেন আমরা ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব, কেন তাদেরকে টাকা দিয়ে আসবো? প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যারা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, আমরা এই টাকাটা যদি, যে টাকাটা, যে ডলারটা খরচ করছি, এই টাকাটা আমাদের ডাক্তার, আমাদের নার্সদের পিছনে খরচ হয়, আমরা তাদের কাছ থেকে যদি ভালো সার্ভিস পাওয়া যায়, তাহলে তো ওখানে তো যাওয়ার তো কোনো কারণই থাকতে পারে না। এবং এই ভালো সার্ভিসটা নির্ভর করবে তারা কতটুকু ভালো আছে, চিকিৎসক এবং নার্সরা কতটুকু ভালো আছে, তারা কতটুকু মানে লাইফ সাপোর্ট, তারা কতটুকু সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট পাচ্ছে রাষ্ট্রের কাছে, সেটা নিশ্চিত করে। সেটা নিশ্চিত করতে পারলে তো মানুষ আর ওই দিকে ছুটে যেত। সেই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে করা দরকার ছিল। আমি এটাও বলি, আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। যে কোনো হঠাৎ আবেগ বসে কোনো সিদ্ধান্ত নিন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন, যাতে আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার, যে সমস্ত বিষয়গুলো, সেগুলো এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা দৃষ্টান্ত। আপনার সংস্কারের কথা বলছেন, আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন, যে প্রতিটি হেলথ কমপ্লেক্সের কাছে কমপক্ষে 2/3 নার্সের আবাসন ব্যবস্থা হবে। এটা কত টাকা খরচ হবে আপনার? তাহলে তো দেশের মানুষ একটা মানে একটা ভালো একটা মানে স্বাস্থ্য সেবা পেতে পারবে। এটা আপনার দেখা, এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের এই মুহূর্তের যে ডিমান্ডগুলো, দাবিগুলো, তাদের মোটামুটি ভাবে সমাজে চলার জন্য যে দাবিগুলো আছে, সেগুলো যদি আপনারা মেটানোর মতো একটা দৃষ্টান্ত স্থাপন করেন, পরবর্তী নির্বাচিত সরকার কেউ এখান থেকে ফিরে আসবে না। কারণ নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং পরবর্তী নির্বাচনের জন্য তাকে ভালো কাজগুলোই করতে হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, অনেকক্ষণ ধরে এই বক্তব্য হচ্ছে। আমি আজকে আন্তর্জাতিক নার্স দিবসের সকল এই পেশায়, এই মহান পেশায় যারা নিয়ে যেতে আছেন, প্রত্যেকেরই আমি অব্যাহত সুখ সমৃদ্ধি কামনা করছি এবং আগামীতে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা এই সেক্টর যেটা আমাদের 31 দফার মধ্যে আছে, এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বিভিন্ন বক্তৃতায় তিনি তুলে ধরেছেন যে আমাদের মানে সেবা খাত, আমাদের স্বাস্থ্য খাত কেমন হবে, যে উজ্জ্বল দিকগুলি তুলে ধরেছেন। ইনশাআল্লাহ যদি আমরা ক্ষমতায় আসি, আপনাদের এই সমস্ত যে দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়নের একটা বড় উদ্যোগ গ্রহণ করা হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।